বঙ্গে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়, আর জানিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের কুর্সি ধরে রাখার লড়াই, অন্যদিকে শুভেন্দু অধিকারীর কাছে নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হিসাবে তুলে ধরার একটা প্রয়াস, একটা চেষ্টা। তৃতীয় কোনো মুখ কি রয়েছে যার কাছে এই নির্বাচন সমানভাবে চ্যালেঞ্জিং? কে তিনি, কে সেই তৃতীয় মুখ? এই নিয়েই আমাদের আলোচনা। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা, শুরুতেই যেটা জানতে চাইবো যে কোথাও গিয়ে এরকম একটা জল্পনা, একটা প্রশ্ন উঠে আসছে, সত্যি কি বঙ্গের নির্বাচনে তৃতীয় কোনো মুখ রয়েছে যার কাছে এই নির্বাচন সমানভাবে চ্যালেঞ্জিং? সবসময় থাকে, যে কোনো জাতীয় দলের ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক যে রাজ্যের নির্বাচনের সঙ্গে জাতীয় স্তরের নেতার অস্তিত্ব রক্ষার লড়াই থাকে। সে বিশেষ করে যারা দায়িত্বে থাকেন তারা কতটা সেই দায়িত্ব পালন করতে পারলেন, কতটা সফল হলেন। কিন্তু সাধারণভাবে বিজেপি, কংগ্রেস, এই যে দলগুলো, এখানে বিশেষ করে বিজেপি এখন যেহেতু ক্ষমতায় আছে, ফলে আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদী, এবং এটা বিজেপির ঘোষিত বিষয় যে বিধানসভা নির্বাচন হোক কি লোকসভা নির্বাচন হোক, মোদী দলের ফেস। ফলে সেদিক থেকে মোদী, কিন্তু আলোচনা তো শুধু মানে এটা নিয়ে তো আর কোনো আলোচনার অবকাশ নেই। তাহলে আলোচনার অবকাশটা কোথায়? বিধানসভার এবারের যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনে আমার ধারণা তৃতীয় যে ব্যক্তির ভাগ্য বা যার স্বার্থ এবং যার ভবিষ্যৎ এবং এই নির্বাচনটা যার কাছে অনেক চ্যালেঞ্জিং, সে তার নাম হচ্ছে অমিত শাহ। অমিত শাহর কাছে এই জন্যে চ্যালেঞ্জিং যে 2029 যে লোকসভা নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে কিন্তু নরেন্দ্র মোদী থাকবেন কি থাকবেন না, এটা যেমন একটা আলোচনা থাকবে, তেমনি আলোচনা থাকবে যে আরও বেশি প্রবল হয়ে উঠবে বিজেপির অন্দরে এবং বিজেপি কেন্দ্রিক রাজনীতি যারা করেন, বিজেপির যারা সমর্থক, তাদের কাছে যে নরেন্দ্র মোদীর বিকল্প তাহলে কে? অর্থাৎ নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী থাকবেন না, তখন তার কুর্সিতে কে বসবেন বা বিজেপির মুখ কে হবেন? নির্বাচনে জিতে তো প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কে বিজেপির মুখ হবেন? যেমন 2014-তে আডবাণীকে না রেখে নরেন্দ্র মোদীকে মুখ করা হয়েছিল। সবার কাছে একটা ধারণা ছিল যে বাজপেয়ী ছিলেন, তারপরে এবার আডবাণী, কিন্তু আডবাণীকে করা হয়নি, নরেন্দ্র মোদীকে আনা হয়েছিল। এখন নরেন্দ্র মোদীও তো একটা সময় ছেড়ে দেবেন। এবার 2029 তখন তার 3টে টার্ম পূরণ হয়ে যাবে। তার ইতিমধ্যেই তিনি এবছর মানে গত বছর সেপ্টেম্বরে তার 75 বছর মানে বয়স হয়ে গেছে। তার মানে প্রায় 80-র দোরগোড়ায় তিনি পৌঁছে যাবেন। তখন তিনি আবার প্রধানমন্ত্রী মুখ হবেন কিনা, এটা তো একটা প্রশ্ন। তাহলে যদি মোদী সরে যান বা তাহলে কে? এখন কেন আমি এখানে অমিত শাহের কথা বলছি, আমার ধারণা খুব সচেতনভাবে অমিত শাহকে এই নির্বাচনে বিগত বিধানসভা নির্বাচনগুলির তুলনাতেও অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা সামনে রাখা হচ্ছে। বরং নরেন্দ্র মোদী তিনি একটা মুখ হিসেবে, দলের মুখ হিসেবে থাকবেন, কিন্তু সব কিছুর মধ্যে অমিত শাহকে অনেক বেশি দেখা যাচ্ছে ডিসিশন মেকিং থেকে শুরু করে সব কিছুর মধ্যে। যেমন বৃহস্পতিবার আগামীকাল শুভেন্দু অধিকারী যে মনোনয়নপত্র পেশ করবেন ভবানীপুরে, সেখানে একটা রোড শো হবে। সেই রোড শোতে অমিত শাহ থাকবেন এবং তার উপস্থিতিতে সেই মনোনয়ন তিনি জমা তার উপস্থিতিতে মনোনয়ন জমা হবে। এটা তো একদিকে যেমন শুভেন্দুকে গুরুত্ব দেওয়া, যে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন, তাকে যদিও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি, বিজেপি এটা করেও না কোথাও। ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারী, আমি কথার কথা বলছি, যে যদি অঘটন ঘটিয়ে জিতেও যান ভবানীপুরে, তারপরেও তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা এবং বিজেপি যদি ক্ষমতায় আসে, এটা একটা প্রশ্ন। তার কারণ সাম্প্রতিক অতীতে যেগুলো আমরা বিভিন্ন রাজ্যে দেখতে পাচ্ছি, যে যাদেরকে মিডিয়া বা দলের নেতা কর্মীরা মনে করছেন তাদের কাউকে মুখ্যমন্ত্রী করা হচ্ছে না। মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে, রাজস্থানে, হরিয়ানাতে সমস্ত নতুন মুখ, শুধু নয় নতুন মুখ তো হয়ই, কিন্তু
যাদের কথা কখনো ভাবাই হয়নি, প্রথমবারের এমএলএ তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। এবং দিলীপ ঘোষ এরকম একটা ইঙ্গিত করেছেন যে কে হবে এটা কিন্তু কোনো মানে বলার কোনো অবকাশ নেই। যে মমতা ব্যানার্জি বিরুদ্ধে লড়ছেন বলে শুভেন্দু অধিকারী, যদি বিজেপি ক্ষমতায় আসে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবেন এই গ্যারান্টি নেই। তার মানে এটা নরেন্দ্র মোদী ঠিক করবেন এবং নরেন্দ্র মোদীকে দেখেই সবাই ভোট দেন, এটাই বিজেপিরও ঘোষিত বক্তব্য যে নরেন্দ্র মোদীর ইয়েতেই ভোট পান। অমিত শাহের কথাটা আমি এই জন্যে বলছি, অমিত শাহকে যে আরো বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তার কতগুলো দৃষ্টান্ত আছে। শুভেন্দুর এতে যেমন থাকছেন, বিজেপি যে বিজ্ঞাপন করছে এবং সেখানে কতগুলো গুরুত্বপূর্ণ ঘোষণা অমিত শাহকে দিয়ে বলানো হয়েছে, বা অমিত শাহর জনসভার বক্তব্যকে বিজেপি বিজ্ঞাপনে নিয়ে এসছে। যেমন ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে ৭ম পে কমিশন করে দেওয়া, শূন্য পদ পূরণ করা, তারপরে হচ্ছে যে চাকরির বয়সসীমা বাড়িয়ে দেওয়া। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘোষণা, যেগুলি কিন্তু নরেন্দ্র মোদী ঘোষণা মানে নরেন্দ্র মোদীর বক্তব্য হিসেবে বিজেপি বিজ্ঞাপনে আনছে না। দেখা যাচ্ছে যে অমিত শাহ একটা জনসভায় বলেছেন, সেটাকে তারা সেই বাইটটাকে বিজ্ঞাপনে ইউজ করেছে। সেই বিজ্ঞাপনে যখন শেষ হচ্ছে তখন ১-২ সেকেন্ডের জন্য নরেন্দ্র মোদীর মুখটা আসছে, অর্থাৎ ঘোষণাগুলো দলের তরফে অমিত শাহ দিচ্ছেন। এবার আমরা যে আলোচনাটা করতে চাইছিলাম যে তৃতীয় কোনো ব্যক্তির মানে রাজনৈতিক ক্যারিয়ারে এটা কোনো চ্যালেঞ্জিং বা ভবিষ্যৎ কোন দিকে যাবে। অমিত শাহ দুবার কিন্তু পশ্চিমবঙ্গে হেরেছেন যদি এইভাবে আমরা দেখি, কারণ 2016 যখন নির্বাচন হয় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির প্রথম 5 বছর পর, সেই নির্বাচনের সময় অমিত শাহ ছিলেন বিজেপি সভাপতি। সেই নির্বাচনেও তিনি কিন্তু পশ্চিমবঙ্গে যথেষ্ট সময় দিয়েছিলেন, কিন্তু তৃণমূল খুব ভালো মার্জিনে জয়লাভ করেছিল। 21-এর নির্বাচনটা ছিল একেবারে মরণ কামড় দেওয়ার একটা নির্বাচন, কিন্তু বিজেপি এনেছিল। সেই নির্বাচনেও অমিত শাহ ছিলেন প্রার্থী ঠিক করা থেকে শুরু করে সমস্ত রকম সাংগঠনিক এবং যেগুলো কি বলা যায় স্ট্র্যাটেজিক ডিসিশন, কারণ প্রধানমন্ত্রীর এই সময়ে নেই। প্রধানমন্ত্রী তো একটিমাত্র মন্ত্রকের মন্ত্রী নন, তাকে বিদেশ নীতি ভাবতে হয়, অর্থনীতি ভাবতে হয়। এই কাজগুলো অমিত শাহ করেন। এবং বিজেপিতে অমিত শাহ যে রোলটা প্লে করেন সেটা হচ্ছে যে কে সভাপতি, এই ব্যাপারটা এখন আর বিজেপিতে ম্যাটার করে না। অমিত শাহই সভাপতি, অলিখিত সভাপতি কিন্তু অমিত শাহ। এই যে নীতিন নবীনকে করা হয়েছে, এই জন্যে করা হয়েছে যে অমিত শাহ আরও বেশি অ্যাক্টিভলি ওই প্রেসিডেন্টের রোলটা প্লে করবেন পার্টিতে, যেটা জেপি নাড্ডার ক্ষেত্রে উনি অনেকটা করেছেন, সবটা করতে পারেননি, কারণ নাড্ডাও বহুদিনের পুরনো নেতা, উত্তর ভারতের খুব নামকরা নেতা। কিন্তু এই যে নীতিন নবীন, তাকে একেবারে মানে শুধু নবীন নামে নবীন নন, মানে তিনি মানে বিহারেও কিন্তু খুব কম মানুষ তাকে চেনেন বা দলে তার সেই গুরুত্ব আছে। এমন একজন লোককে ন্যাশনাল প্রেসিডেন্ট করা হলো কেন? করা হলো যে অমিত শাহ যাতে আরও মানে দলটাকে চালনা করতে পারেন, আরও অ্যাক্টিভলি চালনা করতে পারেন। কারণ নীতিন নবীন কখনো অমিত শাহের সঙ্গে কোনো কনফ্রন্টেশনে যাবেন না। স্বভাবতই 2016, 2021 এই দুটোতে অমিত শাহ হেরেছেন। মোদির হার জিতের প্রসঙ্গ আমরা কেন আনছি না? মোদি 2019-এ দলকে ক্ষমতায় ফিরিয়েছেন, 2024-এ দলকে ক্ষমতায় ফিরিয়েছেন। ফলে মোদিও প্রচার করেছেন, মোদির মুখ সামনে ছিল, কিন্তু মোদি হেরে গেছেন এটা বলা যাবে না। কারণ মোদি আসল জায়গায় দলকে, কারণ মোদির কাজ হচ্ছে কেন্দ্রে দলকে ক্ষমতায় রাখা, ক্ষমতায় টিকিয়ে রাখা। অমিত শাহের কাজ হচ্ছে রাজ্যে রাজ্যে পশ্চিমবঙ্গটা এত ক্রুশিয়াল এই জন্যে যে বিহারে তো নীতিশ কুমার 10 এপ্রিল সম্ভবত ছেড়ে দেবেন, বা যদি ম্যাক্সিমাম আর 6 মাস তিনি থাকতে পারবেন, তারপরে সেখানে বিজেপির মুখ্যমন্ত্রী হবে। ওড়িশা বিজেপি নিয়ে নিয়েছে, আসামে এবারও হয়তো হেমন্ত বিশ্ব শর্মা টিকে যাবেন। ফলে পশ্চিমবঙ্গটা বিজেপির কাছে এখন কিন্তু একটা পাখির চোখ, প্রেস্টিজ ফাইট, এবং তারা এইটা দখল নেওয়ার জন্যে। এবং এবারে যে ঘটনাগুলো ঘটছে, শুধু বিজেপি একা লড়ছে না, তৃণমূলকে একই সঙ্গে লড়তে হচ্ছে। এটাও একটা স্ট্র্যাটেজিক গেম যে নির্বাচন কমিশনের বিরুদ্ধেও সমানভাবে লড়তে হচ্ছে। এটাও কিন্তু বিজেপির কৌশল, যে এমন একটা পরিস্থিতি তারা তৈরি করছে যেখানে তৃণমূলের ফাইটটা বিভাজিত হয়ে যাচ্ছে। একদিকে বিজেপি, আরেকদিকে ইলেকশন কমিশন, এইটা করতে হচ্ছে।
আমি ফিরে আসি অমিত শাহের কথায়, যে কেন আমি এই কথা বলছি, যে তৃতীয় ব্যক্তি যার ভাগ্য ইয়েতে আছে, এই নির্বাচনটা 2029-এ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর জন্য অমিত শাহের জন্য হচ্ছে সেমিফাইনাল। মানে এই নির্বাচনে যদি এখানে বিজেপি আসতে না পারে এবং যদি 21-এর মতোই অবস্থা হয় যে 100 পেরোতে পারলো না, যেটা অনেকে মনেও করছেন, তাহলে আমি বলবো যে বিজেপির মধ্যে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন অমিত শাহ। তার প্রতিদ্বন্দ্বী আছে যোগী আদিত্যনাথ, তিনি আগামী বছর বিধানসভা ভোট ফেস করবেন। তিনি দুটো টার্ম দলকে উত্তরপ্রদেশের মতো একটা বড় রাজ্যে ক্ষমতায় নিয়ে এসছেন। থার্ড টার্ম তিনি যদি পেয়ে যান তাহলে তিনি 2029-এ একজন বড়। হেমন্ত বিশ্ব শর্মা আসামের, তিনি একটা টার্ম দলকে জিতিয়েছেন, কিন্তু 2016-র নির্বাচনেও তার একটা বড় ভূমিকা ছিল, প্লাস 2021-এ জিতে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি যদি এবারে জিতে যান তাহলে তিনিও দলকে টানা 3টে অর্থাৎ 15 বছর ক্ষমতায় রেখে দেবেন অসমে। তাহলে এই যে রিজিওনাল লিডার্স যারা রাজ্যে ক্ষমতা দখল করতে পারছে, তাদেরকে তো নরেন্দ্র মোদী দুচ্ছাই করে বার করে দিতে পারবেন না। মানে নিজের দলের মধ্যেও কোথাও গিয়ে অমিত শাহর একটা লড়াই রয়েছে, কোথাও গিয়ে একটা লড়াই রয়েছে না, মানে 100% রয়েছে। এই লড়াইটাই উনি লড়ছেন পশ্চিমবাংলাতে। মানে উনি তৃণমূলের বিরুদ্ধে লড়ছেন দলে ওনার জায়গাটাকে রক্ষা করার জন্যে। ফলে ওনাকে অনেক সময় দিতে হচ্ছে। উনি সবসময় হয়তো জনসভায় আসছেন না, প্রচুর সাংগঠনিক বৈঠক করছেন। রিসেন্ট পাস্টে তো খুব ঘন ঘন এসছেন। বিজেপি নেতারা করগুনে বলতে পারছেন না যে অমিত শাহ কতবার এসছেন। আগামী দিনেও প্রচুরবার আসবেন এবং দিন রাত উনি এমনিতে প্রচুর খাটতে পারেন, এটা ঘটনা, এটা ওনার বড় গুণ যে অনেক রাত পর্যন্ত কাজ করতে পারেন। তো আমি এইটাই বলতে চাইছি যে এটা অমিত শাহের জন্য এই নির্বাচনটা হচ্ছে 29-এ বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন। যদি অমিত শাহ, যদি নরেন্দ্র মোদী আর রাজি না হন বা দলও মনে করে যে দরকার নেই, তার কারণ টানা 15 বছরে অ্যান্টি ইনকামবেন্সি এগেনস্ট নরেন্দ্র মোদী একটা তৈরি হবে, তার প্রমাণ তো আমরা 24-এই দেখেছি। সভাপতি, এটাই স্বাভাবিক যে মোদী হয়তো 29-এ আর প্রার্থী হবেন না, তাহলে কে হবেন? এই লড়াইয়ের জন্য অমিত শাহের কাছে এই বঙ্গের লড়াইটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ এটা তো বিজেপির কাছে একটা বড় মানে কি বলবো চ্যালেঞ্জ, যে এবার আমরা বাংলাটা নেব। এই নেওয়ার দায়িত্বটা অমিত শাহের ওপর অর্পণ করা হয়েছে এবং অমিত শাহ এই নিয়ে তৃতীয়বার তাকে চান্স দেওয়া হলো। ফলে এই থার্ড টার্মে এসে তিনি মমতা ব্যানার্জিকে হারাতে পারেন কিনা, এই ব্যাপারটা একটা তো তৃণমূল বনাম বিজেপির লড়াই যেমন আছে, খুব ন্যাচারাল ব্যাপার, কিন্তু বিজেপির অভ্যন্তরে কিন্তু এই ব্যাপারটা হবে যে অমিত শাহ 3বার বাংলায় গোল খেয়েছে। স্বভাবতই প্রধানমন্ত্রী পদপ্রার্থী, এটা ঠিক যে নরেন্দ্র মোদী চাইবেন তার ট্রাস্টেড কমান্ড্যান্ট অমিত শাহকে তার উত্তরসূরি করতে, এবং ভারতবর্ষে তো কংগ্রেসের প্রধানমন্ত্রীরা প্রায় 16 আনাই উত্তরপ্রদেশ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, 2-4 জন এধার থেকে হয়েছেন। তো ফলে এক রাজ্য থেকে পরপর যদি বিজেপির সুযোগ থাকে, তারা প্রধানমন্ত্রী করা নিয়ে কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে যে অমিত শাহকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হবে কিনা, তিনি নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে পারবেন কিনা, তার একটা লড়াই এবারে 2026-এর নির্বাচন। জাতীয় রাজনীতিতে দলের অন্দরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখারও একটা বড় লড়াই অমিত শাহর এবারের বঙ্গের নির্বাচন। অবশ্যই অবশ্যই, তার কারণ আমি যে বললাম যে 16-এ তিনি সভাপতি হিসেবে এখানে লড়েছিলেন, পারেননি। 21-এ উনি সভাপতি ছিলেন না, কিন্তু বকলমে সভাপতির সমস্ত কাজ উনি করেছিলেন, জেপি নাড্ডা নামেই সভাপতি ছিলেন। এখন তো আরও নামেই সভাপতি বলে একজনকে বসানো হয়েছে। ফলে যেটা বলার যে অমিত শাহের জন্য এটা সেমিফাইনাল। একদমই, অর্থাৎ বঙ্গের নির্বাচন শুধুমাত্র যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস, বাকি রাজনৈতিক দল তো রয়েছেই, কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেমন মনে করছেন যে এই লড়াইটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। শুধুমাত্র ফোকাস লাইট যে মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী বারবার আলোচনায় চলে আসছে, কারণ একেবারে মুখ্যমন্ত্রীর গড়ে বিজেপির প্রার্থী তিনি, তাদের মধ্যেই কিন্তু সেই নজরটা সীমাবদ্ধ থাকবে না। আরও একজন তৃতীয় ব্যক্তি, শুরুতেই যেটা বললাম, অমিত
শাহ তার কাছেও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, কারণ এবারে যদি তিনি বিজেপিকে অর্থাৎ দলকে বঙ্গে জেতাতে না পারেন তাহলে জাতীয় রাজনীতিতে কোথাও গিয়ে তার নিজের অস্তিত্ব নিয়েও কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি হবে পরবর্তী লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। এখন এ পর্যন্তই আমাদের এই আলোচনা, তবে সমস্ত খবরের জন্য অবশ্যই নজর রাখুন দ্য ওয়ালে।